আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। যারা বাংলাদেশ থেকে এখন 2026 সালের এই আগস্ট মাসের নতুন কলিংয়ে মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি আপনারা দেখবেন। বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলো এখান থেকে পেয়ে যাবেন। যারা নতুন এসেছেন, মালয়েশিয়ার প্রতিনিয়ত আপডেটগুলো পেতে চান আমাদের থেকে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কি বিষয়ে আপনি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনারা কিন্তু আমাদের কাছে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। চলুন আমরা আপনাদেরকে আজকের মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আপনাদেরকে জানাই, তাহলে কিন্তু বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। শেয়ার তাদের শ্রমিকের প্রয়োজনীয়তা আছে। অলরেডি আপনি জানবেন যে রিসেন্টলি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে সেই দেশের যারা রেস্টুরেন্টের ব্যবসার সাথে যুক্ত, তারা অলরেডি মালয়েশিয়ান সরকারকে তারা প্রেশার ক্রিয়েট করেছে যে আমাদের লোক আনার ব্যবস্থা করে, নাহলে রেস্টুরেন্টের ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে তারা। এটা একটা সেক্টরের কথা। এরকম সমস্ত সেক্টরে কিন্তু এক ধরনের প্রেশার ক্রিয়েট আছে যে আমাদের ওয়ার্কার লাগবে। এখন অন্যান্য দেশে ওয়ার্কার রিক্রুটমেন্টের যতটুকু সোজা, মানে বাংলাদেশের কোনো উপায় নাই, কারণ বাংলাদেশের ওয়ার্কারগুলো আবার রেডি থাকে, তাকে যখন তখন আনা যায়। অন্যান্য দেশে মনে করেন তাদের নিজ দেশের লোকগুলোকে পাঠাতে গেলে অনেক রুলস রেগুলেশন তারা মানার চেষ্টা করে, যে আমার ওয়ার্কারের রাইটটা এনশিওর হচ্ছে কিনা, সে কত টাকা বেতন পাবে, কিভাবে, এটা যতটাকে এনশিওর করতে পারে সেই জায়গায় বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এগুলো ধারাবাধা নাই, যার কারণে খুব দ্রুতভাবেই যে আউটসোর্সিং কোম্পানিগুলো দেশে আসে তারা বাংলাদেশ থেকে লোক খুব দ্রুত নিতে পারে। এখন প্রবলেমটা হচ্ছে, এখন সরকারের সাথে সরকারের এক ধরনের আলোচনা হচ্ছে যে লোক পাঠাবে, রাইট। কিন্তু আমাদের পূর্বের অভিজ্ঞতা বলে যে সরকারের যারা সর্বোচ্চ পর্যায়ে আছে তারা যদি এই নতুন একটা বাজার ওপেন হবে, আবার পুনরায় বাজার চালু হবে, এইটাকে তারা মিডিয়ার সামনে জনগণের সামনে কিভাবে প্রেজেন্ট করবে, এটা কিন্তু এখন একটা আর্টের পর্যায়ে চলে গেছে, একটা চ্যালেঞ্জের পর্যায়ে চলে গেছে। আপনি যেভাবে বলেন না কেন, এটাকে যখনই আপনি এমনভাবে বলেন যে তো মার্কেট খুলে যাচ্ছে, আগামীতে আরও মার্কেট যাচ্ছে, হয়তো আপনি চিন্তা করছেন যে আপনার আগামীতে ভোটের একটা রাজনীতি আছে, অথবা দেশের একটা রাজনীতি আছে, আমি যেহেতু প্রমিস করেছি অচিরে অনেক লোককে আমি চাকরির ব্যবস্থা করব, সেই পয়েন্টে যদি উত্তেজিত হয়ে যেতে বা আবেগ বশীভূত হয়ে যদি আপনি যদি বলেন যে এই তো মালয়েশিয়া সরকার আমার থেকে লোক নেবে, তাহলে যেটার কনসিকুয়েন্সটা হতে পারে ওই যে মিডলম্যান অথবা দালাল শ্রেণী যারা আছে তারা কিন্তু গ্রাম অঞ্চলে এই শব্দগুলোকে তারা ক্যাপিটালাইজ করে, তারা এটাকে ইন্টারপ্রেট করে জনগণের কাছে, মাইগ্রেন্টের কাছে পৌঁছায় যে এটা মার্কেট ওপেন করেছেন, কিন্তু সবাই তো যেতে পারবে না, যে আগে টাকা দিবে আমরা তাকে আগে পাঠাইতে পারবো। কাজে এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জিংয়ের জায়গা। আমি এখনো পর্যন্ত সরকারকে কোথাও বলতে শুনি নাই যে মার্কেট ওপেন করেছে। সরকার বলেছে যে হ্যাঁ আলোচনা হচ্ছে, কিন্তু সরকারকে খুব কেয়ারফুল হতে হবে যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে এগ্রিমেন্ট না হবে যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নিবে। এইটার অ্যানাউন্সমেন্ট তো দেওয়া যাবে না, অ্যানাউন্সমেন্টটা খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে দিতে হবে, না হলে যেটা হবে, যেহেতু আমাদের যে অ্যানাউন্সমেন্টটা আসবে যে সাপ্লাই ডিমান্ডটা এটা কিন্তু অল্প থাকবে, হয়তো বা তারা 1 লক্ষ বছরে নিতে পারে, একটা কথার কথা, কিন্তু আপনার আমার সাপ্লাই সাইডে কিন্তু অলরেডি 20-25 লাখ কিন্তু রেডি আছে, আপনি কিন্তু তখন ট্যাকেল দিতে পারবেন না। কাজে আপনাকে তাহলে সরকারের চ্যালেঞ্জের, আমার দৃঢ় বিশ্বাস সরকারটা বুঝে যে আমার এই মার্কেটের অ্যানাউন্সমেন্টটা আমি কিভাবে দিব, আপনার এমনভাবে দেওয়া উচিত না এটা যেন একটা মিস ইন্টারপ্রেট হয়ে যেন এক ধরনের দালাল শ্রেণী জনগণকে ভুল বুঝায়, তারা যেন টাকা বেড়ে দিতে না পারে। এটা হলো এক। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে আরো কেয়ারফুল হতে হবে যে আপনার মালয়েশিয়ান সরকার কিন্তু তারা কিন্তু তাদের নির্বাচিত রিক্রুটিং এজেন্ট ছাড়া কিন্তু তারা লোক নেবে না। এখন G2G পদ্ধতি যদি নেয় তাহলে আলাদা কথা, যেটা আমরা সরকারের বক্তব্য, বাংলাদেশ সরকারের বক্তব্য থেকে বুঝতে চাচ্ছি যে সরকার বোধহয় প্রাথমিকভাবে বয়োসেলের মাধ্যমে, যেখানে অথবা কোনো টাকা পয়সা লাগবে না, এটাকে এনশিওর করে অথবা পাঠায় একটা কেস হিসেবে দেখতে চাচ্ছে। কিন্তু এই জায়গায় কি রিক্রুটিং এজেন্ট কি এটা কি সাকসেস হতে দিবে? তাই না? আমরা দেখেছি যে আগের সরকারের সময় এই 100 জন রিক্রুটিং এজেন্টকে অনুমোদন দিছে, যারা পায় নাই তারা মালয়েশিয়ায় গিয়ে মালয়েশিয়ার আদালতে গিয়ে আপনার কেস করে এটা বন্ধ করে দিয়েছে, এই বাংলাদেশের রিক্রুটিং এজেন্ট লোকগুলো গিয়েই। তাহলে এই ধরনের ঝামেলা কিন্তু আপনার থাকবেই। এই ঝামেলা এই কারণে থাকবে কারণ আপনি আপনার রিক্রুটিং এজেন্টদেরকে কোনো র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করতে পারেন নাই। তাদের আর্থিক সামর্থ্যতা, তাদের দক্ষতা, তাদের লোক পাঠানোর ক্ষমতা, তারা কিভাবে মাইগ্রেন্ট ওয়ার্কার ট্রিটমেন্ট করে, এগুলো সবগুলো যদি মানদণ্ড না করে যদি র্যাঙ্কিং না করতে পারেন তাহলে এই প্রবলেমগুলো আপনার হতেই থাকবে।
এখন তো মনে করেন যারা 17 বছর ব্যবসা করতে পারে নাই তারা এখন আবার রিক্রুটিং এজেন্টে আসবে, এবং তারা এসে এখন তারা যদি বলে আমি লোক পাঠাবো, তাদের কি সেই ক্যাপাসিটি আছে? আর তারা যদি সরকারের পাওয়ারফুল হয় তাহলে কি তারা কি ব্যবসাটা করতে দিবে? তার মানে কি এইগুলা বিতর্ক থেকে এড়ানোর একমাত্র উপায় হচ্ছে আপনার রিক্রুটিং এজেন্টকে আপনার র্যাঙ্কিং সিস্টেম করা। এটা আপনার ইন্ডিয়াতে আছে, বড় বড় দেশে আছে। এই র্যাঙ্কিং সিস্টেম করে যে সুবিধাটা হতো, মালয়েশিয়ান সরকার যে তারা যে দোষ দেয় যে তোমরা বেশি পয়সা দিয়ে তোমরা আমাদেরকে এখানে লোক পাঠাচ্ছ, কিন্তু আমাদের তো লোকটা হওয়ার কথা আপনার 1,62,000 টাকার হওয়ার কথা, সেখানে তুমি এত টাকা দিচ্ছ কেন? এটা কারণে তাদের ইকোনমিক অবস্থা এবং ট্রাফিকিং এর তাদের যে র্যাঙ্কিং আপনার অবনমন হচ্ছে, যার কারণে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের ইনভেস্টমেন্ট তারা পাচ্ছে না, কারণ তারা বলতেছে তোমরা মডার্ন স্লেভারি করতেছো, তোমরা ট্রাফিকিংকে উৎসাহ দিচ্ছ। আমেরিকাও তাদেরকে র্যাঙ্ক দিয়ে রাখছে ট্রাফিকিং পারসন, যার কারণে তাদের ফরেন ইনভেস্টমেন্ট, তাদের আবার নিজস্ব প্রোডাক্ট বাইরে পাঠান, তারা কিন্তু পাঠাতে পারছে না। এর থেকে বাঁচার জন্য তারা নিজেরাই বাংলাদেশের থেকে লোক নেওয়ার ক্ষেত্রে তারা অনেক স্লো, অনেক ভেবে চিন্তে তাদেরকে নিতে হচ্ছে, যার কারণে ওদেরকে বাঁচাতে হলে আবার আমরাও বাঁচতে চাইলে সরকারকে উচিত ওদের কাছে একটা বেস্ট অপশন তুলে দেওয়া। সেটা হচ্ছে আমি র্যাঙ্কিং সিস্টেম ডেভেলপ করেছি, তুমি আমার রিক্রুটিং এজেন্ট যেটা আছে 1800-র উপরে আছে, এইখান থেকে তোমার যাদের বেস্ট পারফরমেন্স যারা আছে তাদেরকে তুমি চুজ করো। তাহলে আমার রিক্রুটিং এজেন্টের কারো অবজেকশন থাকতো না, আমাদেরও কারো অবজেকশন থাকতো না, ওই দেশের অবজেকশন। তো যতক্ষণ পর্যন্ত আপনি এইটাকে ডেভেলপ না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার কিন্তু এই প্রবলেম হবে। আপনার এটা মার্কেটের কিন্তু এটা হয়তো ওপেন হবে কিছুদিনের জন্য, আবার বন্ধ হয়ে যাবে জিনিসটা, যেটা বারবারই এটা হয়েছে। একইভাবে এই যে দালাল শ্রেণী যারা মানুষকে ভুল পথে আপনাদের কথা দিয়েই তারা মানুষকে কথা দিয়ে টাকা নিচ্ছে, ওই দালাল শ্রেণীকে যতক্ষণ পর্যন্ত আপনি লাইসেন্স না দিবেন, তাদেরকে সার্ভিস প্রোভাইডার হিসাবে যদি তাদেরকে সমাজে যদি সেই নাম আপনি না দিবেন, যতক্ষণ পর্যন্ত তাদের সেই নামকে দিয়ে তাদের লাইসেন্স দিয়ে জবাবদিহিটা না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার এই দুইটা প্রবলেম আপনি ফেস করতে হবে। আর এটার অর্থ হচ্ছে বর্তমানে সব জায়গায় আপনারা দেখেছেন মিডল ইস্টে আপনার যুদ্ধটা কিভাবে এক্সপ্লেন করেছে। সৌদি আরব নিজে এখন ইরাকের যুদ্ধের সাথে জড়িয়ে গিয়েছে, ওদিকে হুতি সৌদি আরবে অ্যাটাক করতেছে, তাই ইরাকও তো ছেড়ে দিবে না। তাহলে আমাদের কিন্তু মিডল ইস্টে পুরোটাই টার্মোয়াল সিচুয়েশন আছে, এই যুদ্ধ নো এন্ড। তা নো এন্ড পর্যায়ে যখন চলে গেছে, এই ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো কিন্তু এখন তাদের হবে না। যেভাবে তারা চিন্তা করছিল সৌদি 2030 যে ভিশনটা, একেবারে ওয়ার্ল্ড কাপে যে তাদের যে প্ল্যান, এগুলো সব কিন্তু স্লো হয়ে যাবে। আর স্লো হলে ওয়ার্কার তখন কিন্তু নেওয়া কমে যাবে, এবং আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার যারা আছে তারা কিন্তু রেমিটেন্স পাঠানো বন্ধ করবে। ঠিক এরকম একটা ক্রাইসিস মুভমেন্টে যদি আমরা যদি একটা নতুন আরেকটা মার্কেট যেটা মানুষের খোলার ক্ষেত্রে যদি আমরা সতর্ক না হই, তাহলে তো আমাদের রেমিটেন্স যেটা এখনো পর্যন্ত আমাদের ইকোনমিটাকে বাঁচায় রাখছে, প্রতি মাসে তারা প্রায় $3 বিলিয়ন উপরে তারা পাঠাচ্ছে, তাহলে কিন্তু এটা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা হবে, এবং আগামীতে এটার কিন্তু ফল ভোগ আমাদের করতে হবে। কাজে আমাদেরকে মাইগ্রেশন সেক্টরকে গুড গভর্নেন্স, জবাবদিহিতা কিভাবে করবেন, এটা ডিপেন্ড করবেই সরকারের সফলতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ কিন্তু দেখে বুঝতে পারছেন মালয়েশিয়ার বর্তমানে এখন কি পরিস্থিতি, মালয়েশিয়ার গভর্নমেন্ট এখন কি করতে চাচ্ছে, কখন নাগাদ বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার কার্যক্রমটা স্টার্ট করা হচ্ছে। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী কিন্তু এবার এই 2026-এর নতুন কলিংয়ে নিবে। আমরা সেজন্য বিভিন্ন যেসব এজেন্সির দ্বারস্থ না হয়ে সরাসরি BSL অফিসে যোগাযোগ করে তাদের কাছ থেকে সঠিক তথ্যগুলো আমরা কিন্তু অবশ্যই পেয়ে যাব। তার জন্য অবশ্যই আপনারা সেখানে যোগাযোগ রাখবেন, তাহলে কিন্তু সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা আপনারা কিন্তু নিতে পারবেন। অন্যথায় বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্টের কথা শুনে বিভ্রান্তির মুখে পড়ে আপনারা কিন্তু প্রতারিত হতে পারেন। এই বিষয়ে অবশ্যই আপনাদের একটু সতর্ক থাকতে হবে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।